ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলে, কোথায় যাচ্ছ? মায়রা উত্তর করল না। ইরফানের পাশ কাটিয়ে 2 পা এগোয়। ইরফান ডান হাত পিছনে নিয়ে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় যাচ্ছ? মায়রা চোখ জোড়ায় পানির কণা। তার মাথা নিচু, সেভাবেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করে ধরে। বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার থুতনি উঁচু করে প্রশ্ন করে, স্টুপিড গার্ল, কিছু জিজ্ঞেস করছি আমি। মায়রা কিচ্ছু বলে না, উল্টে নিজেকে ছাড়িয়ে নিতে চায়, ছটফট করে। ইরফানের রাগ যেন তরতর করে বেড়ে গেল। গতকাল রাতে একা বাসায় ফিরেছে, সেই রাগ যেন আরও জেগে উঠল আজ আবার একা বাইরে বেরোতে দেখে। কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ছটফটায়, তবে কথা বলে না। ইরফান শক্ত মুখায়বে ভেতরে যায়। ডাইনিংয়ে তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, সাথে রিতা। মাত্র ঘর থেকে আসলো তারা। ইরফানের কোলে মায়রাকে দেখে তিনজনের চোখে মুখে বিস্ময় ভর করে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, মায়রাকে কোথায় নিয়ে যাচ্ছ? মায়রা তারেক নেওয়াজের গলা পেয়ে শান্ত হয়ে গেল। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ ভয় পায়। গতকাল ইরফান মায়রাকে মেরেছে, এটা তার স্বামীকে বলেনি। এখন ইরফান আবার কোনো কারণে রেগেছে কিনা, আবার যদি মারে। অতঃপর বলে, ইরফান ওকে নামিয়ে দাও, কিছু বলো না। ইরফান শুনল না কারো কথা। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে তাকালো। মায়রার পরনে বোরকা, আর মেয়েটাও কেমন যেন শান্ত হয়ে আছে। কিছু একটা ভেবে চুপ থাকলেন। সাথে রুমা নেওয়াজকেও থামতে বলেন। তারেক নেওয়াজ অভিজ্ঞ চোখে মায়রা আর ইরফানের প্রস্থান দেখল। রুমা নেওয়াজ তার স্বামীর দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলে, আটকালে না কেন? যদি আবার মারে? তোমার ছেলের বিশ্বাস নেই। তারেক নেওয়াজ সোফায় বসে চায়ের কাপে চুমুক দেয়। কিছু জল্পনা কল্পনা করে বলে, মারলে এখানেই মারত, ঘরে নিয়ে যেত না। একটু থেমে আবারও বলে, তোমার ছেলে মায়রাকে কেন এনেছে জানো? কেন এনেছে? মায়রার অ্যাজমা, এজন্য ওর ফ্রেন্ড সীমান্তের কাছে নিয়ে গিয়েছিল। শুদ্ধর কাছে কল করেছিলাম। রুমা নেওয়াজ বিস্ময় নিয়ে তাকালো তার স্বামীর পানে। মুখ ফসকে বলে দেয়, কিন্তু কালকে যে ইরফান মায়রাকে আবার মারল? কথাটা শুনে তারেক নেওয়াজ অবাক হয়ে তাকায়। রুমা নেওয়াজ নিজেও কথাটা বলে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজ বসা থেকে উঠে দাঁড়ালেন। হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ কপাল চাপড়ায়। কি দরকার ছিল বলার? অসহায় চোখে স্বামীর পিছু পিছু যায় আর ডাকে, কিছু বলো না, দাঁড়াও। ইরফান দ্রুত পায়ে তার ঘরে গিয়ে ঘরের দরজা নক করে দেয়। মায়রাকে নামিয়ে দিয়ে টান দিয়ে হিজাব খুলে ছুঁড়ে ফেলে। জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রার মুখায়ব জুড়ে ভীত, চোখ থেকে পানি গড়ায়। তারেক নেওয়াজ রেগে গটগট পায়ে ইরফানের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। অনবরত দরজায় থাপ্পড় দিয়ে ডাকে, ইরফান, দরজা খোলো, মায়রাকে বের হতে দাও। দরজার বাইরে বাবার ডাকে ইরফানের মাথা যেন আরও দাও দাও করে জ্বলতে লাগলো। চিৎকার করে বলে, বাবা এখান থেকে যাও, আমায় রাগিও না। তারেক নেওয়াজ রেগে বলে, খবরদার মাইরাকে মারবে না, আমি বলেছি, দরজা খোলো। ইরফান 2 হাতে মাথার চুল টেনে বলে, আমার ওয়াইফকে আমি মারবো, কাটবো, সময় মতো আদরও করব, যা ইচ্ছে করব, তুমি যাও এখান থেকে। তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে যায়। পাশ থেকে রুমা নেওয়াজ তার স্বামীর হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, এসো, তুমিই তো বললে ইরফানের কর্মকাণ্ড, এখন নিজে বাচ্চাদের মতো আচরণ করছো কেন? তারেক নেওয়াজ রেগে বলে, তাই বলে মেয়েটাকে মারবে? এই ছেলে কবে মানুষ হবে? রুমা নেওয়াজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলল। এদিকে ইরফান হঠাৎই তার ডান হাতে শক্ত করে মায়রার গাল চেপে চিৎকার করে বলে, এই পুচকি মেয়ে, এত সাহস কোথায় পেয়েছো? আনসার মি, একা একা কোথায় যাচ্ছিলে? মায়রা কথা বলে না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্পিক আপ, রেডি হয়েছো কেন বলো? ইরফানের শক্ত কথায় মায়রা কেঁপে ওঠে, তবুও কোনো কথা বলে না। মায়রাকে চুপ থাকতে দেখে ইরফান রেগে মায়রার গালে থাপ্পড় মারতে গিয়ে থেমে যায়। বাম গালের স্পট এখনও জ্বলজ্বল করছে। মায়রার চোখ বুঝে, বন্ধ চোখের পাতা বেয়ে জপজপ করে পানির কণা বেয়ে পড়ে। ইরফান মায়রার মুখপানে চেয়ে মায়রার গাল ছেড়ে দেয়, বা হাত নামিয়ে নেয়, যেটা থাপ্পড় মারতে উঠেছিল।
অবাক হয় মাইরাকে কথা বলতে না দেখে। যোগ গিলে দু হাতের আজলায় মাইরার দু গাল নিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কাঁদছো কেন? মাইরা কিচ্ছু বলে না, নীরবে অশ্রু ঝরার চোখ থেকে। ইরফান মাইরার পুরো মুখ অবলোকন করে। কান্নার দাপটে পুরো মুখ কেমন লাল হয়ে আছে। আবারও নরম গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? মাইরা এবারেও কথা বলে না। ইরফান রেগে যাচ্ছে। ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে সামলে ধমকে বলে, স্টুপিড, কথা বলো, রাগিও না আমায়। মাইরা তবুও কথা বলে না। ইরফান এদিক ওদিক পায়চারি করে রাগে দরজায় লাথি বসায় একটা। মাইরা কেঁপে ওঠে, মাথা নিচু করে থাকে। ইরফান দু হাতে মাথার চুল টেনে ধরে। এরপর মাথা তুলে মাইরার দিকে তাকায়। গায়ে বোরখা জড়ানো, মাথার চুল এলোমেলো হয়ে আছে, চোখ মুখের অবস্থা কেঁদে কেটে খারাপ হয়ে গিয়েছে। ইরফান এসে মাইরার কোমর বাঁ হাতে জড়িয়ে নিজের সাথে চেপে খসখসে ডান হাত মাইরার নরম গালে রেখে মৃদুস্বরে বলে, সব সময় আমার রাগ বাড়িয়ে দাও কেন? কখনো কমিয়ে তো দিতে পারো। ইরফানের কণ্ঠ অতি নরম। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা হঠাৎই ইরফানকে দু হাতে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আমি আমার গ্রামে যাব, থাকবো না এখানে আমি। ইরফানকে তো তার থেকে একজন সরাতে পারলই না। উল্টো ইরফান রেগে মাইরাকে আরও শক্তি খাটিয়ে নিজের সাথে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? একা একা যাচ্ছিলে? কোনো আইডিয়া আছে একা একা বাসে গেলে কি অবস্থা হতো তোমার? মাইরা রেগে বলে, তো কার সাথে যাব? আমায় রেখে আসার মানুষ নেই, ছাড়ুন আমায়, আমি একাই যাব। ইরফান স্তম্ভিত হয়ে তাকায় মাইরার দিকে। মাইরাকে ছেড়ে দু হাতে মাইরার চোখের পানি মুছে বলে, স্টপ ক্রাইং, আমি রেখে আসব। একটু আগেই তো বললেন আমাকে নিয়ে যেতে পারবে না। ইরফান বুড়ুকুসকে বলে, এখন বলছে নিয়ে যাব। মাইরা তার গাল থেকে ইরফানের হাত ঝাড়া দিয়ে বলে, যাব না আমি আপনার সাথে, আমি একাই যাব। ইরফান চোখ গরম করে তাকায় মাইরার পানে। দু হাতে মাইরাকে শক্ত করে চেপে বলে, আমি বলেছি মানে আমার সাথেই যাবে। ইউ আর এ ডেঞ্জারাস গার্ল। তাই চেয়েছিলাম একা থাকো, বাট তুমি তো একটা স্টুপিড। মাইরা ইরফানের হাত ধরে টেনে ছাড়াতে চায়, তবে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। রেগে বলে, যাকে ডিভোর্স দিবেন তার আশেপাশে থাকছেন কেন? এত ভাবতে হবে না, ছাড়ুন বলছে। কথাগুলো বলতে বলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? কাকে ডিভোর্স দেব? মায়েরা বিরক্ত হয়, এতটাই ভ্যালুলেস সে। এই লোকটার এটাও মনে নেই যে তাকে সে ডিভোর্স দিতে চায়। মায়েরা বিরক্তি কণ্ঠে বলে, আপনি আমাকে ডিভোর্স দেবেন। কথাটা বলার সাথে সাথে ইরফান ডান হাতে মাইরার গাল চেপে রাগান্বিত স্বরে বলে, কে বলেছে এটা? মাইরা ব্যথা পায়। ইরফানের হাত সরাতে চায়, তবে পারে না। ওভাবেই বলে, আপনি নিজেই বলেছেন, ছাড়ুন আমায়। ইরফান মাইরার চেপে ধরা গালে রাখা হাত শিথিল করে, গম্ভীর গলায় বলে, তুমি কি চাও? মাইরা অবাক হয় ইরফানের কথায়। এই লোকটার হয়েছে কি? কেমন করে যেন কথা বলছে। ভাবনা রেখে রেগে বলে, কি চাই মানে? ডিভোর্স চাই। আপনার মতো হার্টলেস মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইহজীবনে পাবে না, হার্টলেস মানুষের সাথেই থাকতে হবে। দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো, স্টুপিড। এসব ফালতু চিন্তা মাথায় কে ঢুকিয়েছে? অল্প বয়সে পেকে গেলে যা হয়, পুচকি মেয়ে, 10 লাইন বেশি বোঝো, পাবলিক হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। কথাটা বলে মাইরার চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে, ডোন্ট ক্রাই, বিকালে রেখে আসবো। বাইরে এক পা রেখেছো তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মাইরা ফুপিয়ে কাঁদে, মাথা নিচু তার। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মাইরা কিছুই বলে না। ইরফান মাইরাকে কোলে তুলে বেডে বসিয়ে দেয়। মাইরা রেগে ইরফানকে ধাক্কা দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে আছে। হঠাৎই মাইরাকে সাপটে ধরে শুয়ে পড়ে। কানের কাছে ফিসফিস করে বলে, জ্বালিও না। কথাটা বলে মাইরার মাথায় গাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। মাইরা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান চোখ মেলো মাইরার দিকে তাকায়। বাঁ হাতে মাইরাকে নিজের সাথে চেপে ডান হাতে মাইরার মুখ মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, ঘুমাও। মাইরা কান্না ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ঘুমাও মানে? মনে হচ্ছে সে ছোট বাচ্চা, কাছে বলে তাকে ঘুম পড়াচ্ছে। মুচড়ামুচড়ি করতে করতে বলে, আমায় ছাড়ুন বলছি, আমি গ্রামে যাব, ঘুমাবো না আমি। ইরফান
শুনল না মাইরার কথা। শক্ত করে মাইরাকে নিজের সাথে ধরে চোখ বুজে রইল। মাইরার আরও কান্না পাচ্ছে। এই লোক এমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে কেন তাকে? বাঁ হাতে ইরফানের বুক ঠেলে বলে, সারো নামায়, দম বন্ধ লাগছে। ইরফান চোখ মেলে তাকায়, গম্ভীর গলায় বলে, বমি করতে চাইছো? মাইরা চোখ বড় বড় করে তাকায়। গতকালের কথা মনে পড়তেই ঢোক গেল। দ্রুত চোখ বুঝে মাথা নামিয়ে নেয়। ফলস্বরূপ ইরফানের বুকে তার মুখ ঠেকে। ইরফান মাইরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে চোখ বুঝে নেয়। মাইরার গাড়ি ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে। মেয়েটা কেমন হাঁসফাঁস করে। মিনমিন করে বলে, দূরে সরুন। ইরফান চোখ বুঝে গম্ভীর গলায় বলে, নো, আই স্লিপ নাও, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা রেগে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না। আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ইরফান বিরক্ত চোখে তাকায় মাইরার দিকে। রেগে বলে, বিকজ ইউ আর মানকি। ছেড়ে দিলে বাদরামি স্টার্ট হবে। সো ডোন্ট সাউট। 1 আওয়ার ঘুমাবো, দেন অফিস যাব। আর একটা বার ডিস্টার্ব করেছো তো বমি করলেও এটা খাবো। লাস্ট কথাটা মাইরার গোলাপি ঠোঁটের দৃষ্টি রেখে বলে। মাইরা ইরফানের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। হঠাৎই ইরফানকে তার একদম মুখের সামনে দেখে সে বাঁ হাতে নিজের ঠোঁট চেপে ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার চোখের দিকে তাকালো। মৃদুস্বরে ঠান্ডা গলায় বলে, কিছু করব না, ডিস্টার্ব করো না। কথাটা বলে চোখ বুঝে নেয়। মাইরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। মিনমিন করে বলে, আমার গরম লাগছে। ইরফান বিরক্ত হয়ে মাইরাকে আরও শক্ত হাতে চেপে দাঁতে দাঁত খিঁচে বলে, স্টুপিড, আমায় না জ্বালালে তুমি শান্তি পাও না? মাইরা চোখ পিটপিট করে তাকায়। ইরফান মাইরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। মাইরা ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান ঝড়ের বেগে এসে মাইরাকে বিছানার সাথে চেপে ধরে। রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাদরামি অফ করো। মাইরা অবুঝ গলায় বলে, আপনার সাথে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে মাইরাকে জড়িয়ে চোখ বুঝলো। মৃদুস্বরে বলো, আর লাগবে না। 5 মিনিটের মাথায় ঠান্ডায় মাইরার শরীরে কাঁপন ধরে। নিজেকে গুটিয়ে নিতে চায়। ইরফানের দিকে চেপে যায়। ইরফানের চোখ লেগে এসেছে। ঘুমের মাঝে মাইরাকে দু হাতে আরেকটু টেনে নিল নিজের দিকে। মাইরার কান্না পাচ্ছে, মনে হচ্ছে বরফ পড়ছে। তার তো দিনে ঘুমানোর অভ্যাস নেই, এখন ঘুমও আসছে না। মাথা তুলতে নিলে ইরফানের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে মাইরার মাথা। ইরফানের যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়েছে মুহূর্তেই। মাইরাকে ছেড়ে চিত হয়ে শোয়। কাঁচা ঘুম তো ভেঙেছে, কিন্তু রাগা মাথা চারা দিয়ে উঠছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে ডান হাত তুলে চোখের উপর রাখে। ইরফান ছেড়ে দেওয়ায় মাইরা যেন আরও ঠান্ডা লাগছে। মাইরা ইরফানের দিকে চেপে গিয়ে মিনমিন করে বলে, আমার ঠান্ডা লাগছে। ইরফান মুখ বুজে রাগ গিলতে চাইছিল, তার হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে। টান মেরে মাইরাকে তুলে রাগান্বিত স্বরে বলে, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ঠিক করেই নিয়েছো আমাকে শান্তি দিবে না? মাইরা ভয় পেয়ে যায়। অনবরত ডোক গিলে ইরফান মাইরাকে টেনে বেড থেকে নামায়। হাত ধরে টেনে দরজার বাইরে মাইরাকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আরেকবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। স্টুপিড, আই ওয়াজ রাইট, ডিভোর্স ইজ বেটার। কথাটা বলেই ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মাইরা তবদা খেয়ে চেয়ে থাকে। ইরফানের লাস্ট কথাটায় চোখ ভিজল। বিড়বিড় করলো, পাষাণ লোক। নিজের দিকে খেয়াল করলে দেখলো হিজাব নেই। হিজাব তো ভেতরে, এখন কি করবে? মাথার চুল ভাগ করে দুপাশে আনে। এগিয়ে গিয়ে নিচে নজর করলে দেখলো ডাইনিংয়ে কেউ নেই। এমনিতেও বাসায় কেউ নেই, মূলত তারেক নওয়াজ ডাইনিংয়ে কিনা এটাই দেখলো। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেল। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর এক দৌড়ে তার ঘরে যায়। দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেয়াল ঘড়িতে দেখলো 8:30 বাজে। দীর্ঘ শ্বাস ফেলে আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ডিভোর্স ইজ বেটার কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তা মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। মেন গেটে রহমত চাচা মাইরাকে একা দেখে অবাক হলো, কিন্তু যেচে কিছু জিজ্ঞেস করলো না। মাইরা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এক কোনায়। কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো এভাবে একা বের হয়নি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। ওই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। ভাববে না তার কথা,
কিছুক্ষণ পর একটা বাস এসে থামলে মাইরা উঠে পড়ে সে বাসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে, জানালার কাছে। বাস ভর্তি মানুষ। মাইরা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচলা করেনি কখনো। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে মাইরার ঘরে আসে। আজ উঠতে উঠতে লেট হয়েছে। গতকাল মাইরা ঘুমিয়ে যাওয়ার আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো, সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মাইরার ঘরে এসে মাইরাকে দেখতে না পেয়ে ভুরু কুঁচকালো। ভাবলো ও আশ্রমে গিয়েছে, তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো মাইরা বের হওয়ার। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দেখলো মাইরার খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুমে চেক করলে কাউকে দেখতে পায় না। বেলকনিতে চেক করে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজকে জিজ্ঞেস করলে তিনি বলেন ইরফানের ঘরে। এনায় অবাক হলো, মাইরা ভাইয়ের ঘরে কি করে? তার ভাইয়া বাসায় আছে নাকি তা জানে না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে যায় ইরফানের ঘরের দিকে। দরজা ঠেলে আপনা আপনি দরজা খুলে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে কেউ নেই। গিয়েছে কোথায় এরা? ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মাইরাকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। রুমানিও অবাক হয়, ইরফান যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। ইরফান কি মাইরাকে গ্রামে রাখতে গিয়েছে তবে? রুমা নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মাইরার নাম্বারে কল করে, তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নেওয়াজের নাম্বারে কল করেন। কাউকে কলে না পেয়ে হতাশ হলেন। ইরফান অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, আর তারেক নেওয়াজ অফিসের কাজে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে মাইরা গেল কোথায়? এরপর শুদ্ধর নাম্বারে কল দিয়ে ব্যাপারটা জানালে শুদ্ধ জানায় দেখছে। শুদ্ধ কল কেটে ইরফানের অফিসের উদ্দেশ্যে বের হয়। এনায়া ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখে মাইরা কল দিয়েছে। সে ব্যাক করার আগেই আবারও মাইরার কল আসে। এনায়া দ্রুত কল রিসিভ করে বলে, মাইরা কোথায় তুমি? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবা আর মাকে একটু বলে দেবা। এনায়া অবাক হয়ে বলে, কার সাথে যাচ্ছ? ভাইয়া তো অফিসে, বাবাও কাজে বেরিয়েছে। একাই যাচ্ছি আপু। মানে? মাইরা তুমি একা কিভাবে যাচ্ছ? আম্মু বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। ইনায়ের কান থেকে রুমা নেওয়াজ ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি একা কেন বের হয়েছ? রাস্তাঘাট ভালো না, জানো না? আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না, একা একা বেরিয়ে গিয়েছো। মাইরা চুপচাপ শুনল। রুমা নেওয়াজ আরও অনেক কথা শোনালো ধমকে। এরপর ইনায়ের হাতে দিয়ে বলে, পৌঁছানোর আগ পর্যন্ত একটু পরপর কল করে শুনবি ও কোথায়। তিনি ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে মাইরাকে নিয়ে। এদের দুজনের চিন্তায় সে কবে না জানে স্ট্রোক করে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গিয়েছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কি হবে কে জানে। ইরফান আবার মেরেছে কিনা। মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গিয়েছে। মাইরা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়ল। লোকটা আসলেই আস্থা খারাপ। ভাবনার মাঝে তার পাশের সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকালে চিৎকার দিয়ে ওঠে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশে অনেককে তাকিয়েছে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? মাইরা আমতা আমতা করে বলে, আমার পাশে মেয়ে দিন। হেল্পার বুড়ুকুসকে বলে, এইটা কি কথা কনাপা, যাত্রী টিকিট কাটছে, কিছু করার নাই, সব সিট বুক। মাইরা অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালো। সাদা শার্ট পরিহিত 26-27 বছরের এক শ্যামা সুদর্শন পুরুষ মাইরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মাইরা ডোক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি একটা ছেলের পাশে বসুন না। ছেলেটা মাইরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটল। মাইরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করে। তাদের পাশের সিটে একজন বৃদ্ধ মহিলা, তার পাশে বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বলে সে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্য হেসে বলে, ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়ে। আর মাইরার পাশে বৃদ্ধ মহিলা। বাস স্ট্যান্ডে নেমে মাইরা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মাইরার পাশের সিটের ছেলেটা বলে, নাম কি তোমার? মাইরা বুড়ুকুসকে ছেলেটার দিকে তাকায়। ভাবলো ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার। তাই মুখ গোমরা করে রেখেই বলো, নেই। ছেলেটা মৃদু হেসে বলে, ইন্টারেস্টিং নেই, ফার্স্ট টাইম শুনলাম কারো নাম নেই।
মাইরা বিরক্ত হলো, কোনো কথাই বলে না, সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা বুড়োকুসকে দেখলো মাইরাকে, সেও এগিয়ে যেতে যেতে পিছন থেকে বলে, হেই বারবি ডল। এমন সম্বোধনে মাইরা রেগে যায়। নিশ্চয় ছেলেটা ততটা ভালো না যতটা সে ভেবেছে। একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। মাইরা কিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলে, পিছু আসলে একদম গণপিটুনি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে, কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে বারবি ডল। ইন্টারেস্টিং। এরপর মাইরার দিকে চেয়ে ছেলেটি গলা উঁচিয়ে হেসে বলে, তোমার নাম মাইরা, ঠিক বললাম তো বারবি ডল? মাইরা চলন্ত ভ্যান থেকে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানলো কি করে? সে তো চেনে নাই লোককে। কেন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরেই শান্তি। শুদ্ধ ইরফানের অফিসে যাওয়ার আগেই রাস্তার মাঝে ইনায়ার ফোন পায়। জানতে পারে মাইরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুদ্ধর একটু খারাপই লাগলো। গতকালের জন্য হয়তো মেয়েটা এমন করেছে। মেয়েটাকে দোষ দিয়েই বা কী লাভ? ইরফানকে কল করলো বেশ কয়েকবার, প্রথম কয়েকবার কেটে দিল, এরপর আর রিসিভ করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বারে একটা মেসেজ করে মিটিমিটি হাসে। ইরফান মিটিং রুমে ছিল। ফোনে টুং করে একটা মেসেজ আসে। আলো জ্বলে ওঠে। ইরফান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও ফোন হাতে তুলে নেয়। প্রথমে মাইরার শব্দ দেখে। কথা বলার মাঝে চুপ হয়ে যাওয়া সবাই ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মেসেজ ওপেন করে। মাইরা একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। আমার মনে হয় মাইরা তোকে ছেড়ে চলে গেল ভাই। আমিও উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য। বলছে সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য, রিপ্লাইটা দিয়ে দে। উকিলের সিনিয়র মেয়ে থাকলে এক মিটিংয়ে সব সলভ হয়ে যাবে। ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। রাগে ফেটে পড়েছে। হাতের মুঠোয় ফোন শক্ত হাতে চেপে ধরে ক্রোধ থামানোর চেষ্টা করে। চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নেয়। কাউকে কিছু না বলে হনহন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ইরফানের প্রস্থান। কেউ কিছুই বুঝল না। অফিসের পিএ সজীব পিছন থেকে বলে, স্যার ওনারা তো চলে যাবে, ওনাদের কি বলবো? ইরফান চিৎকার করে বলে, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। সজীব ছেলেটা বোকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারাদিন ঘুরিয়েছে, আজ সকাল সকাল মিটিং ডেকে তবু মাঝখান থেকে চলে গেল। ছেলেটার মাথা কাজ করে না। তাদের এত পাংচুয়াল স্যারের হঠাৎ কি হলো? ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখ মুখ ক্রোধ, সাথে খানিক দুশ্চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে ভেবেই গাড়ি চালানোর মাঝেই ডান হাতে স্টিয়ারিং একটা থাপড় মারে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নেব। জাস্ট ওয়েট।